যে যে মিসক্যারেজ শব্দটা এটা এনাফ রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য। আমার কেন হলো, ওয়াই মি, আমার সাথে এটা কেন হলো। তো শুধু মাই যে দুঃখ পাচ্ছে তা নয়, কিন্তু তখন এই ধরনের কুসংস্কার কিভাবে তার মানসিক চাপ আরো বাড়িয়ে দিতে পারে এবং তাকে আরো ট্রমার দিকে ঠেলে দিতে পারে। কোনো একজন মহিলা যদি মিসক্যারেজের ভেতর দিয়ে যায় তাহলে সে শুভ কাজে থাকতে পারবে না। আপনার ফেসবুক পেজে একটি পোস্ট দেখেছি যে আপনি আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন ইকটোপিক প্রেগন্যান্সি, একদম। এবং সেখানে আপনার ওভারকাম করার জার্নি কি হয়েছিল, কিভাবে আপনি ওভারকাম করেছেন সেই নিয়ে খুব ছোট একটা লেখা আপনি শেয়ার করেছেন। 2022 সালে আমার রাপচার টপিক হয় এবং আমি সেটা কোনোভাবেই আগে থেকে বুঝতে পারিনি যে এটা একটপিক প্রেগন্যান্সি ছিল, এবং আমি ট্রিটমেন্টেই ছিলাম, পুরোপুরি শকে চলে গেছিলাম। এবং সেই সময় আমার হাজবেন্ড, তিনিও একজন ডক্টর সব্যসাচী সাহা, তাছাড়া আমার গাইনোকোলজিস্ট ডক্টর অনিন্দম সাহা, এবং আমার যিনি বস ছিলেন ডক্টর সুজয় বিষ্ণু, এই তিনজন আমার কাছে ভগবান। আমার ভিডিওটা দেখছেন যাতে আপনারা সহজে কোপ আপ করতে পারেন। যাদের মিসক্যারেজের হিস্ট্রি রয়েছে তারা কখনোই না খুব তাড়াহুড়ো করবেন না নেক্সট বেবির জন্য, সময় নিন। বাড়িতে যখন নতুন কোনো সদস্য আসার কথা সবাই জানতে পারে তখন স্বাভাবিকভাবেই সমস্ত বাড়িতে একটা খুশির আমেজ তৈরি হয়। যে মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করে, স্বপ্ন দেখে তাকে বড় করার, মানুষের মতো মানুষ করার, সে স্বাভাবিকভাবেই এটা কোনোদিনই মেনে নিতে পারে না যে আকস্মিক কোনো দুর্ঘটনায় তার এই সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। হ্যাঁ, আজকে এরকমই একটা দুর্ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার, আমি পল্লবী মুখার্জি। আজকে আমার সাথে রয়েছেন আপনাদের সবার প্রিয় সাইকোলজিস্ট, ফ্যামিলি থেরাপিস্ট অনন্যা সেনগুপ্ত। ম্যাম, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। যিনি নিজেও একজন মা এবং তিনি নিজেও এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, তাই তার কাছ থেকে আমরা দুটো বিষয় নিয়ে আজকে শুনবো। এক, তার ব্যক্তিগত অভিজ্ঞতা, এবং দুই, এই অবস্থায় থাকাকালীন বা এই মিসক্যারেজ হওয়ার পর বা একাধিকবার মিসক্যারেজের পর কিভাবে নিজের মনকে শক্ত করবেন বা কিভাবে আবার স্বাভাবিক জীবনে ফেরত আসবেন সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ম্যাম, প্রথমেই যে প্রশ্নটা আমি আপনাকে করতে চাই যে যে মিসক্যারেজ শব্দটা এটা এনাফ রাতের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য। গর্ভবতী মায়ের ক্ষেত্রে হোক বা যারা নতুন মা হতে যাচ্ছেন তাদের সব সময় এই ভয়টা কাজ করে যে মিসক্যারেজ হয়ে যাবে না তো, বা এরকম কোনো সমস্যা। তারা গাইনোকোলজিস্টকে জিজ্ঞেস করেন, নিজেদের ফ্যামিলির সাথে নানা রকমের বড়রা অনেক অ্যাডভাইস দেয়। প্রথমত আপনি ভয় কাটানোর জন্য কি বলবেন? ভয় কাটানোর জন্য আমি একটাই কথা বলবো যে আমরা রোজ খবরে পেপারে পড়ে থাকি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেন ডিরেলড হয়েছে, এমন কিছু ঘটনা আমরা শুনে থাকি। কিন্তু তাই বলে কি আমরা রাস্তায় বেরোই না, আমরা ট্রেনে চেপে ঘুরতে যাই না? অবশ্যই যাই। রিস্ক তো থাকবেই। আমাদের বেঁচে থাকাটাই একটা খুব বড় রিস্কের বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু আমরা কি বেঁচে থাকতে চাই না? আমরা কি পরের দিন সকালে ঘুম থেকে উঠতে চাই না? চাই। তো এটার জন্য আমি এটাই বলবো, এটাই আমার মনে হয় এনাফ একটা এক্সাম্পল। রাইট, মানে দুর্ঘটনা তো ঘটতেই পারে, তা বলে কি আমরা সেই জিনিসটার মানে এক্সপিরিয়েন্সই করব না? মানে মাতৃত্ব তো সুন্দর একটা অনুভূতি, শুধুমাত্র মিসক্যারেজ হবে বলে সেই ভয়তো আমরা পিছিয়ে আসতে পারি না। এখান থেকে আমি আমার নেক্সট প্রশ্ন আপনাকে করব যে মিসক্যারেজ যখন হয়ে যায় তখন মানসিকভাবে একজন মা প্রচন্ড বিপর্যস্ত হয়ে পড়েন, লাইক তার জীবনে একটা ঘোর অন্ধকার নেমে আসে। তো সেখান থেকে সে কি করে নিজেকে সামলাবেন? প্রথমেই প্রত্যেক মাদের আমি বলবো যে এইটা তারা খুব মনে করেন যে আমার কেন হলো, ওয়াই মি, আমার সাথে এটা কেন হলো। আমার বন্ধু বান্ধব বা আমার প্রতিবেশী তাদের সাথে তো কারোর হয়নি। এইটা তাদেরকে মাথায় রাখা যে আই এম নট অ্যালোন, আমি একা নই। অনেকের সাথেই কিন্তু এটা ঘটে থাকে। দেখা যায় যে প্রেগন্যান্সি পিরিয়ডের ভেতর দিয়ে যারা যাচ্ছেন তাদের ভেতরে কিন্তু স্ট্যাটিস্টিক্স দেখলে বোঝা যাবে যে 30% মহিলা তাদের সারা জীবনের ভেতরে কোনো না কোনো এক সময় মিসক্যারেজের ভেতর দিয়ে গেছেন। এবার আমি একা নই সেটা আমরা নিজেদের দোষারোপ করি। দ্বিতীয়ত জায়গাটা হচ্ছে যে আমি এখান থেকে বেরিয়ে আসতে পারবো, এই যে চিন্তাটা খুব বেশি দরকার। পজিটিভ অ্যাফার্মেশন। হ্যাঁ, একদম। পজিটিভ অ্যাফার্মেশনের জায়গা যদি না থাকে, যদি নেগেটিভ থটের ভেতরেই আমরা থাকি, তাহলে কিন্তু সেটা এফেক্ট করবে আমার ফিজিক্যাল রিলেশনশিপ উইথ মাই হাজবেন্ড।
সেই জায়গাতে কিন্তু এফেক্ট করবে। এবং সেটার জন্য আমি যে নেক্সট একটা প্ল্যান করছি আমার বেবির, সেই জায়গাটা কিন্তু তৈরি হবে না। এবং বেশ কিছু মানসিক সমস্যা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, তাছাড়াও বিভিন্ন রকমের অসুখ, যেরকম আমরা বলি পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, সেগুলো হওয়ার চান্সেস আরো বাড়তে থাকে যত আমরা নেগেটিভ থটের ভেতরে থাকবো। এবং আমি এটা ওভারকাম করতে পারবো, এবং এটা একটা ন্যাচারাল প্রসেস। আমাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, আমাদের একটু সময় নিতে হবে। এই জায়গাটা কিন্তু একটু দরকার যে এটা খুব ফার্স্ট বিষয় নয়, বা এটা খুব যান্ত্রিক কোনো বিষয় নয় যে আমি আজকে এই ব্যাপারটা ঘটলো এবং উইদিন ফিউ ডেজ, উইদিন ফিউ মান্থস আমি আবার কনসিভ করতে পারবো। আমাকে একটু ধৈর্য ধরতে হবে। এবং প্রত্যেকের কনসিভ করার আগে কিন্তু একটা মানসিক এবং শারীরিক একটা সুস্থতার প্রয়োজন। সেটার জন্য আমাদের সেই সঠিক সময়টার জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। আপনি এই কথাটা যেটা একটু আগে আপনি বললেন যে শুধু তো মায়ের ক্ষেত্রে নয়, তার সাথে তার হাজবেন্ড রয়েছে, তার ফ্যামিলি রয়েছে, এবং হাজবেন্ড ওয়াইফের একটা ফিজিক্যাল রিলেশনের ব্যাপার রয়েছে, যেটা একটা মিসক্যারেজ হওয়ার পর হয়তো কিছুদিন বন্ধও থাকতে পারে। একদম। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন থাকবে আপনার কাছে যে হাজবেন্ড এবং ফ্যামিলি এই মিসক্যারেজ হওয়ার পর একজন মহিলার মানসিক সুস্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করতে পারে? সবার প্রথমে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে সে হচ্ছে ওই মহিলার হাজবেন্ড। কারণ একদম সবসময় থাকছেন। এবং এটাও আমাদের ভাবতে হবে কিন্তু শুধু মাই যে দুঃখ পাচ্ছেন তা নয়, কিন্তু যে মিসক্যারেজ যে ঘটলো, বাবা অ্যাজ আ ফাদার, সেই যে হাজবেন্ড, সেই স্বামী, তারও কিন্তু অনেক রকমের মানসিক মন খারাপ হতে পারে, স্ট্রেস হতে পারে, দোষারোপ হতে পারে। হয়তো আমাদের ভেতরে কোনো প্রবলেম ছিল, মানে কোনো রকম ভাবে হয়তো নিয়ম লঙ্ঘন করেছি, বা ফিজিক্যাল কারণে জন্য নিজেদেরকেই দায়ী করা, এগুলো করে থাকে। সে কারণে ফ্যামিলি এছাড়াও আছে, যেটা আমাদের বৃহত্তর জায়গা ফ্যামিলি, আমরা যাদের সাথে রয়েছি বা যারা আমার খুব কাছের মানুষ, তাদের এক বড় একটা রোল রয়েছে, যেখানে সেই মাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া, তাকে কোনোভাবে দোষারোপ না করা যে তুমি এটা করেছিলে বলে এই দিনটা দেখতে হলো, বা তুমি আগে কখনো কোনো পাপ করেছিলে তাই জন্য তোমাকে এটা করতে হলো। এই যে একটা কজ এফেক্ট জায়গা তৈরি করা মিসক্যারেজের কারণে, সেটা না করা। এবং আর একটা জায়গা যেটা খুব বেশি বাড়ির লোকজন করেন, যে খুব তাড়াতাড়ি আরেকটি বাচ্চা নিয়ে নাও, ভালো হয়ে যাবে, এটা খুব তাড়াতাড়ি বা খুব শেষ হয়ে যাবে এরকম সময়, এরকম বিষয় নয়। মানসিকভাবে ভালো না থাকলে, যেটা আমি বারবার বলছি, কখনো কিন্তু মানসিক চাপ থেকে যদি বেরোনো না যায়, তাহলে কিন্তু সেই ট্রমাটা থেকেই যায়। এবং আমাদের একটা জায়গা আমরা টার্ম বলি যে অ্যানিভার্সারি ডিপ্রেশন, মানে যেই সময় এই মিসক্যারেজটা হয়েছিল প্রত্যেক বছর, সেই সময় একটা মন খারাপ কিন্তু মায়েদের হয়ে থাকে। নতুন একটি বাচ্চা একদম মনে পড়ে, এবং নতুন একটি বাচ্চা আসার পরেও কিন্তু সেই জায়গাটা থেকে ফিরে আসা যায় না। এখানে সবচেয়ে বড় রোল হাজবেন্ডের, তার সাথে কিন্তু রয়েছে ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস, রিলেটিভ। তারা এমন কিছু না জেনেই তির্যক মন্তব্য করে ফেলেন, বা জেনে বুঝেও অনেকে করেন, যাতে কিন্তু মায়ের মন খারাপ হয়। এবং মায়ের মন খারাপ হলে মায়ের শরীর ভালো থাকে না, আর মায়ের শরীর খারাপ থাকলে কিন্তু কোনোভাবেই এই প্রসিডিওরে এগোনো যাবে না। আপনি একটু আগে যেটা বলছিলেন ম্যাম, যে ফ্যামিলির লোকজন, বয়স্ক মানুষদের থেকে ধেয়ে আসা নানা তির্যক মন্তব্য, যে তুমি এই নিয়ম মাননি বলে তোমার সাথে এটা হয়েছে, তুমি ঠিক টাইমে এই পুজো করনি বলে তোমার সাথে এটা হয়েছে। তো এটা তো আমরা পাল্টাতে পারছি না, এবং দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটেই আসছে। আমি আপনার থেকে জানতে চাইবো, মানে বেসিক্যালি আমাদের এই ভিডিওর মাধ্যমে দর্শকদের জানাতে চাইবো, যে একটা মা যখন সদ্যই মিসক্যারেজের স্টেজটার মধ্যে দিয়ে যায়, তখন এই ধরনের কুসংস্কার কিভাবে তার মানসিক চাপ আরো বাড়িয়ে দিতে পারে এবং তাকে আরো ট্রমার দিকে ঠেলে দিতে পারে, সেটা নিয়ে যদি আপনি একটু কিছু বলেন। কুসংস্কার যেরকম বলা হয় যে কোনো একজন মহিলা যদি মিসক্যারেজের ভেতর দিয়ে যায়, তাহলে সে শুভ কাজে থাকতে পারবে না, বা সে তুমি এই পুজোটা করনি, এই কাজটা করনি, এই রাতে বেরিয়েছিলে, চুল খুলে বেরিয়েছিলে, এই খাবারটা খাওনি, বা এই খাবারটা খেয়েছিলে, সে কারণে তোমার মিসক্যারেজ হয়েছে। তুমি এই নিয়ম মাননি, এই জিনিসটা করনি, এই পুজোটা করনি। এর সাথে আরেকটা যেটা জায়গা, সেটা হচ্ছে তুমি আগে কখনো কোনো পাপ করেছিলে, যার এই পাপের ফল তোমার এটা হচ্ছে। সেই মাকে বারবার করে বোঝানো যে তুমি পাপী, তুমি দোষী, তোমার জন্য এই কাজটা হয়েছে, এই জিনিসটাই ঘটনাটা ঘটেছে। এবং আরেকটা দেখা যায় যে কিছু রিচুয়াল, আমাদের দুর্ভাগ্য যে আমরা
এখনো এই সমাজে এখনো বাস বেরোতে করছি, পারিনি আমরা। বেরোতে পারছি না, যে একটা মেয়েদের যখন প্রেগনেন্ট হয় তাদের যে সাধের অনুষ্ঠান বা বেবি শাওয়ার হয়, সেখানে আমার জানা আছে কিছু আমার পেশেন্টরাই আমাদের কাছে আমরাও এসে বলেন দেখেছি, আমরাও যে একটা কিছু রিচুয়াল আছে যেখানে একটা পায়েস রান্না করতে হবে, এবং সেই পায়েসটা এমন কাউকে রান্না করতে হবে যার জীবনে সে কখনো মিসক্যারেজ বা অ্যাবর্শনের ভেতর দিয়ে যায়নি। সেটা যে কারণেই হোক, সেটা ফিজিক্যাল কারণেই হোক বা কোনোভাবেই হোক, সেটা কখনো এরকম একজন ব্যক্তি মানে যে খুব সমাজ ক্লিন হতে হবে, যার প্রথম সন্তান যেন থাকে, যার সন্তানের যেন মৃত্যু ঘটেনি, এরকম যেন থাকে। এটা একটি মায়ের কাছে, যেই মা মিসক্যারেজ হয়েছে যার, বা যার অ্যাবর্শন হয়েছে কোনো কারণে, বা হয়তো যে ইনফার্টিলিটির সমস্যা রয়েছে যার, তাদের কাছে এটা অ্যাকসেপ্ট করা চূড়ান্ত দুঃখের। নিজেকে একটা ট্রমাটাইজড হয়ে যাওয়া, নিজেকে দোষারোপ করা, গিল্ট ফিলিং, সেলফ ব্লেমিং, যে আমি ভুল, এবং এইখান থেকেই কান্না, রাগ, অভিমান সেটা তৈরি হয় কিন্তু হাজবেন্ডের সাথে প্রথম। সেখান থেকে একটা দূরত্ব তৈরি হয়, সেই তো কাছের মানুষ, একদম তাকেই বলা, এবং সেও একদম কিচ্ছু খুঁজে পাচ্ছে না। আমাদের কাছে এরকম পেশেন্ট আছে, সেও বুঝতে পারে না যে সে কিভাবে কি করবে, এবং সেখান থেকে তৈরি হয় একটা দূরত্ব, এবং এই দূরত্বই কিন্তু এফেক্ট করছে সেই শারীরিক সম্পর্ক, এবং শারীরিক সম্পর্ক প্রপার ভাবে না হওয়ার কারণে কিন্তু এই জায়গাটা ক্লিক হচ্ছে না এবং সম্পর্কটাকে এফেক্ট করছে, এবং পুরোটাই একটা কিন্তু সাইকেল, একটা ভিশিয়াস সাইকেলের মতো। এই সাইকেলে কিন্তু যারা যে পরিবারের মানুষজন চাইছেন যে আমার পুত্রবধূ বা আমার পরিবারের এই মহিলা প্রেগনেন্ট হন, তাকে এমন কিছু তির্যক মন্তব্য করছে যে এইটা এফেক্ট করছে এই ওয়েতে, যাতে উনি মানসিকভাবে এতটাই বিধ্বস্ত থাকছেন যে ফিজিক্যালি কোনো কিছু ক্লিক করাতেই পারছেন না, এবং সেখান থেকে মানে পরবর্তীতে আরো মিসক্যারেজের চান্সেস আরো বেশি বেড়ে যাচ্ছে। এবং স্ট্রেস বেড়ে গেলে কিন্তু স্ট্রেসের সাথে কিন্তু মিসক্যারেজের একটি হাই কোরিলেশন আছে, কনসিভ করার একটা জায়গা তৈরি আছে। এবং স্ট্রেস যদি থাকে, বাচ্চা যে জন্মাবে তার ভেতরেও কিন্তু বেশ কিছু সাইকোলজিক্যাল প্রবলেম, এবং মায়ের ভেতরে যেটা আমরা খুব কথা হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন এই টার্ম নিয়ে, সেইটা, তাছাড়াও মায়ের অ্যাঙ্গার, মায়ের ইরিটেবিলিটি, মা কোনো কাজ করতে ইচ্ছে করছে না, সবসময় রাগ হচ্ছে, এই জায়গাগুলোও কিন্তু তৈরি হয়। আপনাদের করা কিছু মন্তব্যের জন্য একজন মা, তার সন্তান, তার ভবিষ্যৎ, তার হাজবেন্ডের সাথে সম্পর্ক, ফ্যামিলি সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। তাই এই ধরনের মন্তব্যগুলো করার আগে, তাকে সামাজিক কাজে নিযুক্ত না হতে দেওয়ার আগে একবার ভাবুন। ম্যাম, আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে, যে মিসক্যারেজ হওয়ার পরে বাড়ির লোকের কি কি বিষয়ে সতর্কতা প্রয়োজন মেয়ের মানসিক স্বাস্থ্য, মেয়ে বলা ভুল, কাপলের মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য? মেয়েকে যেন আনওয়ান্টেড ফিল না করানো হয়, তাকে যেন সবসময় দোষারোপ না করানো হয়, তার মিস্টেক এটা যেন তাকে বোঝানো না হয়, এবং তার সাথে কমিউনিকেট করা, ডিরেক্ট কমিউনিকেট করা, তার ইমোশনস গুলো শোনা। সে কিন্তু অনেক কিছু বলতে চায়, কিন্তু তাকে শোনার মানুষ খুব কম থাকে, তাকে জাজ করার মানুষ অনেক থাকে। তুমি এটা করনি, তুমি এটা ভুল করেছো, ঠিক আছে, তুমি ওভারকাম করে নেবে। এটা খুব মানুষজন কি করেন যে খুব নর্মালাইজ করার চেষ্টা করেন। এটা কিন্তু খুব নর্মালাইজ করার জিনিস নয়। একজন মহিলা, তিনি তার সন্তানকে হারিয়েছেন, এটাকে কিন্তু খুব একটা নর্মালাইজ করার বিষয় নয়। এটার জন্য সময় লাগবে, সেই সময়টা তাকে দিতে হবে, এবং তাহলেই কিন্তু সে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। এই ক্ষতটা যদি তার থেকে যায়, এই ক্ষতটা শুকাতে কিন্তু সময় অনেক 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 বছর লাগবে, এবং সে কারণে এই ক্ষতটা শুকানোর জন্য তাকে কিছুটা সময় দিতে হবে। সে যেন জাজ না হয় সেটা দেখতে হবে। তার ইমোশনকে সব সময় নর্মালাইজ করার প্রয়োজন নেই যে সব ঠিক হয়ে যাবে, না। ঠিক আছে, আমরা ভাবছি, আমরা দেখবো, তোমার দুঃখটা আমি ফিল করছি, যেটাকে আমরা বলি ইমোশনাল ভ্যালিডিয়েশন। তাকে ভ্যালিডিয়েট করুন যে তোমার দুঃখ পাওয়াটা খুব দরকার, মানে তোমার দুঃখ পাওয়াটা খুব সঠিক কারণে, এখানে কোনো বেঠিক নেই। এই জায়গাটা তাকে জোর করে তাকে টেনে তাকে কমফোর্ট ফিল করানোর চেষ্টা করুন, কোনো দরকার নেই। সবসময় আমি তার বাড়ির লোককে এটাই বলবো। ম্যাম, মানে সম্প্রতি আমরা আপনার ফেসবুক পেজে একটি পোস্ট দেখেছি যে আপনি আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন ইকটোপিক প্রেগন্যান্সি নিয়ে। একদম। এবং সেখানে আপনার ওভারকাম করার জার্নি কি হয়েছিল, কিভাবে আপনি ওভারকাম করেছেন, সেই নিয়ে খুব ছোট একটা লেখা আপনি শেয়ার করেছিলেন। একদম। তো আজকে যেহেতু আপনার পেজ থেকে আমরা রয়েছি, ইউটিউব চ্যানেল থেকে আমরা রয়েছি, আমি জানতে চাইবো আপনার কাছে সেই ঘটনাটা একবার, যাতে যাদের সাথে এই ঘটনাটা ঘটেছে তারা আপনার এক্সপিরিয়েন্সটা শুনে যেন নিজেদের মনটাকে আরো বেশি শক্ত করতে পারে। একদমই। আমি 2022 সালে আমার রাপচার একটপিক হয়,
এবং আমি সেটা কোনোভাবেই আগে থেকে বুঝতে পারিনি যে এটা একটপিক প্রেগন্যান্সি ছিল, এবং আমি ট্রিটমেন্টেই ছিলাম, কিন্তু আসলে সময়টা হাতে ছিল না, সে কারণে বোঝাও। আল্ট্রাসাউন্ড করে, হ্যাঁ, আল্ট্রাসাউন্ড করার ঠিক 2 দিন আগেই এই ঘটনাটা ঘটে, একদম আর্লি প্রেগন্যান্সি ছিল। এটা ছিল আমার 5 উইকস মতো, এবং তারপরে আমার যখন হঠাৎই আমি তখন একটি সরকারি চাকরি করতাম, এবং অফিসের কাজে আমি কলকাতায় একটি মেডিকেল কলেজে এসেছিলাম একটি কাজে, এবং সেই ডিউটিরত অবস্থাতেই আমি একদম আমার ওই ঘটনাটি ঘটে, এবং পুরোপুরি শকে চলে গেছিলাম। এবং সেই সময় আমার হাজবেন্ড, তিনিও একজন ডক্টর সব্যসাচী সাহা, তাছাড়া আমার গাইনোকোলজিস্ট ডক্টর অনিন্দম সাহা, এবং আমার যিনি বস ছিলেন ডক্টর সুজয় বিষ্ণু, এই তিনজন আমার কাছে ভগবান। আসলে মানুষ ভগবান দেখেননি, আমিও একজন ডক্টর ফ্যামিলি থেকে বিলং করি, বা আমিও অনেক ডক্টরকে দেখাই। মানুষজন বলেন যে ভগবান রাই হচ্ছে ডক্টররাই ভগবান, চলন্ত ভগবান, জীবন্ত ভগবান। আমি আমার জীবনে এই 3 জনকে জীবন্ত ভগবানকে পেয়েছি, যাদের জন্য উইদিন 2 আওয়ার্স কি 3 আওয়ার্সের ভেতরে আমার এমার্জেন্সি ওটি হয়, ল্যাপ্রোস্কোপি হয়, আমি ম্যাসিভ ইন্টারনাল ব্লিডিং হয়েছিল, আমি শকে চলে গেছিলাম, আমার বাঁচার কোনো আশা ছিল না। কিন্তু সেই জায়গা থেকে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যেখান থেকে আমি ফিরে আসি, এবং যদি আমি যেখানে চাকরি করি, গভর্নমেন্ট হাসপাতালে চাকরি করতাম, সেটা অনেকটাই প্রান্তিক এলাকায় আর কি, মানে অনেকটাই রিমোট এরিয়ায়। সে কারণে আমি কিন্তু সেদিনকে আমার যে বস ছিলেন, কোনোভাবে তিনি আমাকে একটি অফিসের কাজের জন্যই কলকাতায় পাঠিয়েছিলেন। যদি আমি ওই প্রান্তিক জায়গায় থাকতাম, হয়তো আমি বেঁচে ফিরে আসতাম না। তো আমি কলকাতায় থেকে, যাই হোক, সেটা হয়তো ভগবান আমার জন্য সাজিয়ে রেখেছিলেন, এবং আমি সেখান থেকে ফিরে আসি। হ্যাঁ, শারীরিকভাবে ফিরে আসি, মানসিকভাবে ফিরতে আমার সময় লেগেছিল। সাইকোলজিস্টদেরও মন খারাপ হয়, তাদেরও কান্না পায়, তাদেরও কিছু মানসিক ব্লকেজ থাকে, আমারও ছিল। কিন্তু সেখান থেকে আমি আমার পরিবারের সাপোর্ট, আমার হাজবেন্ডের সাপোর্ট, আমার বন্ধু, আমার প্রিয়জন, মা বাবা, ইনলস ফ্যামিলি, তাদের সবার সাপোর্টে আমি কিন্তু বেরিয়ে এসেছি। আমি যেহেতু মানসিক স্বাস্থ্যের নিয়ে আমার কাজ, সেহেতু আমি আমার নিজের মনটাকে হয়তো একটু বেটার বুঝতে পেরেছিলাম বলে আমি একটু বেটার চেষ্টা করেছি কোপ আপ করতে, এবং আমি কিন্তু উইদিন 10 to 15 ডেজ আমার প্রাইভেট যে প্র্যাকটিস সেটা শুরু করে দিয়েছিলাম। ডক্টর বলেছিলেন আমাকে একটু রেস্ট নিতে, আমি প্রথমের দিকে 10-15 দিন রেস্ট নিয়েছিলাম। আমি বলবো যে মায়েরা চেষ্টা করুন কাজে ফেরার, নিজের কাজে ফেরার। হ্যাঁ, শারীরিকভাবে এমন কিছু ক্ষতি হতে পারে, খুব হার্ড হবে এমন কোনো কাজ যাতে না করা, সেটা চেষ্টা করুন। কিন্তু আমি প্রাইভেট প্র্যাকটিস শুরু করে দিয়েছিলাম। আমার বাড়িতে ছোট্ট একটি বাচ্চা আছে, আমার ভাইপো, তার সাথে অনেক বেশি সময় কাটাতাম, সেটা আমাকে অনেক সহজ করে দিয়েছিল এটার সাথে কোপ আপ করতে। এবং আমার হাজবেন্ডের সাথে আমি অনেক সময় কাটিয়েছি, যেই সময়গুলো আমার যখন আমি একটি সম্পর্কে ছিলাম, বা যখন আমাদের বিয়ের পরবর্তী সময় হয়তো অত সময় কাটাইনি, অত ভালো সময়, মন খুলে কথা বলতে পেরেছি, জাজ করেনি আমার পরিবারের কেউ, কোনো মানুষ। সেখান থেকে আমি কিন্তু কোপ আপ করেছি, এবং প্রত্যেক মাই কিন্তু পারবেন এখান থেকে কোপ আপ করতে, কিন্তু তার আগে পরিবারের সাপোর্ট, পার্টনারের সাপোর্ট কঠিন কিন্তু অসম্ভব নয়। যেটা আমি পেরেছি, আমার মনে হয় সবাই পারবেন। হয়তো কারোর একটু কম বেশি দিন লাগতেই পারে, কিন্তু বারবার বলছি যে এটা খুব নর্মাল যে আপনি আপনার সন্তানকে হারিয়েছেন, আপনার দুঃখ পাওয়াটা খুব নর্মাল। কিন্তু এই দুঃখটাকে আমি বেরিয়ে আসবো, এই মনোভাবটা আনা, এবং ভগবানের আশীর্বাদে আমি কিন্তু উইদিন 8 মান্থস আমি কনসিভ করি, এবং আমার ছেলের বয়স এখন 2 বছর হতে যায়। তো সেই জায়গাটা আমি কিন্তু কোপ আপ করেছি, বেরিয়ে এসছি। আমার মনে হয় প্রত্যেক মা, আমি এই জায়গাটা, আমার পার্সোনাল জায়গাটা আমি শেয়ার করলাম, কারণ আমি চাই আমার মতোই যারা এই সমস্যায় আছেন, এই মুহূর্তে আছেন, এরকম একটা ফেজের ভেতর দিয়ে যাচ্ছেন, আমার ভিডিওটা দেখছেন, যাতে আপনারা সহজে কোপ আপ করতে পারেন। আমি যখন পেরেছি, আপনারাও পারবেন। এবং হাজবেন্ড, যেই হাজবেন্ডকে এই ভিডিওটা ফরওয়ার্ড করুন, তাদেরকে দেখান যে শুধুমাত্র হাজবেন্ড এবং পরিবারের সাপোর্টের মাধ্যমে এইরকম একটা মেন্টাল ট্রমা থেকে কি সহজে বেরিয়ে আসা যায়। রাইট, এক্স্যাক্টলি। মানে এই প্রশ্নটা আপনাকে করলাম এই কারণের জন্যই যে লাস্ট মেসেজটা আপনি দিলেন। তো আমার পরবর্তী প্রশ্ন, যে কিছু কিছু ক্ষেত্রে তো অনেক সময় এই পরিবারের সাপোর্ট বা হাজবেন্ডের সাপোর্ট হয়তো আছে বা হয়তো নেই, বা অনেকেই হাজবেন্ডের সাথে বাইরে থাকেন, সেক্ষেত্রে পরিবারের সবাইকে একসাথে কাছে পাওয়াটা হয়তো সম্ভব হচ্ছে না, বা পরিবারের কাছে ফেরত আসাটাও সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে
ট্রমা কেয়ার অর থেরাপি কতটা ইম্পর্টেন্ট এই সিচুয়েশন থেকে মাকে বের করে আনার জন্য? ট্রমা থেরাপি যেটাকে আমরা বলি, সেটা তো প্রথমেই না মানুষজন ডিনায়ালে থাকে মারা, যে আমার সাথে এটা ঘটলো, এটা অ্যাকসেপ্টই করতে পারে না। এটা আগে অ্যাকসেপ্ট করা যে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে আমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে, এবার আমাকে এগোতে হবে, এই যে জায়গাটা। তাছাড়াও আরেকটা জায়গা যেটা বলবো যে কাজের ভেতরে ইনভলভ হওয়া। আপনি যে কাজে আছেন, একদম মাইন্ডটা যে কাজে আছেন, আপনি হয়তো কোনো হোম মেকার, আপনি ঘরের ভেতরেই ঘর গোছান, ঘর সাজান, এবং কোনো পেট যদি থাকে বা যদি আপনার পেট রাখার অসুবিধা থাকে, বাড়িতে যদি গাছপালা থাকে, একটা গাছ তৈরি করুন, গাছে জল দিন। আপনি তো কিছু নার্চার করছেন, কিছু তৈরি করছেন। আপনি একটা জিনিস হয়তো তৈরি করতে গিয়ে মাঝপথে আটকে গেছেন, কিন্তু একটা গাছে আপনি জল দিয়েছেন রোজ, তার ভেতরে ফুল ফুটে বা কোনো ফল হয়েছে, এটাও কিন্তু আপনার খুব ভালো লাগার জায়গা। এটা সৃষ্টি, একদম সৃষ্টি। আপনার শখের যে জায়গাগুলো সেগুলোতে ফোকাস করুন। এবং সব সময় না মানুষজন খুব গুগলিং করেন যে কিভাবে হলো, কিভাবে হবে। দরকার নেই, এই পড়াশোনাটা প্রথম 6 মাস বাদ রাখুন। আমি আমার সময় কিন্তু কোনো রকম, আমি যেটা করেছিলাম যে এই ফেজটা হওয়ার পরে আমি কিন্তু কোনো রকম গুগলিং করিনি যে কি হতে পারে, আমার মন খারাপ, এর চেয়ে কি হতে পারে, এর পরবর্তী প্রেগনেন্সি আমার আসবে কিনা, আসতে কি প্রবলেম হবে কিনা, হয়তো আর হবে না। একদম রয়েছেন, তাদেরকে ফিজিক্যালি একদম ভিজিট করুন, তার আপনার মনের যে প্রশ্নগুলো তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা আপনাকে অ্যানসার দেবেন। কিন্তু এটার জন্য এইটা আপনি আপনার মুঠো ফোনে সারাক্ষণই আপনি এগুলো দেখছেন, এবং এখন এআই এর যুগে গুগল সার্ফিং করে পড়াশোনা করার দরকার নেই। এআই এর যুগে আপনি এখন যদি গুগলে ওটা সার্চ করেন, আপনার কিন্তু সোশ্যাল মিডিয়াতে ওই রিলেটেড ভিডিওই আসবে, এবং আপনি ইমোশনালি অ্যারাউজড হয়ে যাবেন, এবং তাতে আপনার মন খারাপ হবে, আপনি কাঁদবেন। এবং এই যে মন খারাপ হলো আপনার, সেইখান থেকে হরমোনাল চেঞ্জেস গুলো শুরু হলো, আবার সেখান থেকে আপনার তৈরি হচ্ছে ভুল বোঝাবুঝি, একদম হাজবেন্ডের সাথে ভুল বোঝাবুঝি, সেই ফেজটা আবার নেগেটিভ। সেখান থেকে এই লুপটা থেকে কিন্তু বেরোতে পারবেন না। আমার সাথে খারাপ হয়েছে, আমি ওভারকাম করতে পারবো এবং পারবোই, এইটা মাথায় রাখুন। সেই পজিটিভ অ্যাফার্মেশন, একদম পজিটিভ অ্যাফার্মেশন, এবং সেখান থেকে আপনি আজ না হোক কাল অবশ্যই পারবেন। আমার শেষ প্রশ্ন আপনার কাছে এই এপিসোডে, নতুন যারা মা হতে চলেছেন বা মা হওয়ার কথা ভাবছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাদেরকে আপনি কি বলতে চান? তাদেরকে আমি বলতে চাই যে যাদের মিসক্যারেজের হিস্ট্রি রয়েছে তারা কখনোই না খুব তাড়াহুড়ো করবেন না, নেক্সট বেবির জন্য সময় নিন। যারা মা হতে যাচ্ছেন, মিসক্যারেজের হিস্ট্রি রয়েছে, তারা এটা মনে করুন জীবনে অনেক নেগেটিভ, অনেকবারই তো পরীক্ষায় কম নাম্বার পেয়েছেন, তাই বলে কি ভালো নাম্বার পাননি, চেষ্টা করেছেন তো, ঠিক এটাও সেরম জায়গা। হাজবেন্ডের সাথে ডিরেক্ট কমিউনিকেট করুন, আপনিও ওনাকে জাজ করবেন না, উনিও যেন আপনাকে জাজ না করেন। আপনাদের সাথে যখন পরিবারের অন্য কেউ বা হাজবেন্ডের ঝগড়াঝাটি হবে, তখন যেন এই পূর্বে ঘটে যাওয়া ঘটনাটা টেনে কোনো রকম তোমার এইটার জন্য তোমার মিসক্যারেজ হয়েছে, তোমার এটাই হওয়া উচিত, এইরকম কোনো কথা যেন পরিবারের কোনো মানুষ আপনাকে না বলে। এটার দিকে কিন্তু আপনাকে নজর তো দিতেই হবে, তার চেয়ে বেশি নজর দিতে হবে পরিবারের মানুষজনের। হাজবেন্ডের সাথে আপনার যে শারীরিক সম্পর্ক, এই শারীরিক সম্পর্কটি যেন অনেকটা সহজ হয়, এতে যেন কোনো রকম বাধা, অ্যাংজাইটি, স্ট্রেস না থাকে। যেন এই স্ট্রেস, এই পারফরমেন্স অ্যাংজাইটি কিন্তু একটা প্রপার সেক্সুয়াল সম্পর্ক তৈরি থেকে আমাদের বাধা দেয়, এবং হাজবেন্ডের সাথে কোনো রকম কমিউনিকেশন গ্যাপ যেন তৈরি না হয়। সেটা তৈরি হলে কিন্তু আপনাদের ভেতরে ভুল বোঝাবুঝি হবে, সেখান থেকে আপনার ইরিটেশন হবে, রাগ হবে, দুঃখ হবে, এবং সেই লুপে আপনি পড়ে যাবেন। আপনি নিজেকে ভালো রাখুন, এবং আপনি ভালো থাকলে আপনি জানবেন আপনার গর্ভে যে বাচ্চা রয়েছে খুব ভালো থাকবে, এবং আমাদের পৃথিবীতে যখন ও আসবে তখন কিন্তু খুব হাসি খুশি জলই একটি সন্তান হিসাবে আসবে। আপনার মনকে ভালো রাখুন, আপনার পরিবেশকে ভালো রাখুন। আশা করি এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগলো। আপনারা যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জন্য খুব খুব দুঃখিত আমরা। অযথা ভয় পাবেন না, গুজবে কান দেবেন না। যারা এই ধরনের উল্টোপাল্টা কথাবার্তা রটায় মিসক্যারেজ নিয়ে বা এই ধরনের ফ্যামিলি থেকে যেগুলো আপনারা শুনতে পাচ্ছেন সেগুলোতে কান দেবেন না। যেগুলো ম্যাম বললেন সেগুলো মাথায় রাখুন, এবং ফ্যামিলি প্ল্যানিং করার আগেই এই ব্যাপারে এত ভাববেন না। যা হবে সবকিছু ভালোর জন্যই হবে। নমস্কার।